প্রবাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে বিএমইটির ক্লিয়ারেন্স কি, কিভাবে করতে হয়, কেন করতে হয়, এর দরকার কি, কাদের জন্য বিএমইটি ক্লিয়ারেন্স, কাদের জন্য প্রয়োজন, কাদের জন্য প্রয়োজন না, ইত্যাদি বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টা, আমরা বিদেশ যাচ্ছি, ভিসা হয়ে গেছে, এখন মোটামুটি অলমোস্ট ক্লিয়ার, আমাদের ফিঙ্গার কমপ্লিট, ট্রেনিংও কমপ্লিট, সার্টিফিকেট পেয়ে গিয়েছি। আগামী সপ্তাহে আমাদের ম্যান পাওয়ার, এর ভিতরে আমরা লোনের ব্যাপারটা নিয়ে আগাচ্ছি। এখন আমরা আসলে কি কি হতে যাচ্ছি সামনে, অর্থাৎ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো মেন, অভিবাসী ও অভিবাসন কি। অভিবাসী কারা, অভিবাসন কি? অভিবাসন কি আমরা বুঝি? না। অভিবাসন হচ্ছে কি, বলতে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। যদি ভালো করে বুঝি আমরা কি, সাধারণত একটি দেশ থেকে অন্য একটি দেশে যাওয়া। কিসের উদ্দেশ্যে যায় আমরা? স্বাভাবিক যে মানুষের চলাচল এক দেশ থেকে আরেক দেশ, এইটা হলো অভিবাসন। কারণ স্থায়ী একটা অস্থায়ী অভিবাসন। স্থায়ী কি, যে আপনি মানে একেবারে জন্য চলে যাচ্ছেন, আর অস্থায়ী কি, সাময়িকের জন্য যাওয়া। মাইন্ডসেট করতে হবে যে আমি অভিবাসী হচ্ছে কিসের জন্য, কাজের উদ্দেশ্যে। বিভিন্ন কারণে আমরা হই, লেখাপড়ার উদ্দেশ্যে হই, চাকরির উদ্দেশ্যে হই। চাকরির উদ্দেশ্য বলতে কি, উন্নত জীবনযাপনের জন্য। উন্নত জীবনযাপনের জন্য আমরা কি কারণে হচ্ছি, একটু ভালো থাকার জন্য, উন্নত জীবনযাপনের জন্য। একটা মাইন্ডসেট আছে। যেমন আপনারা বললেন যে আমাদের একটা টার্গেট আছে, একটা নির্দিষ্ট টাইম পরে আমরা ওখানে একটা ভালো একটা বিজনেস এর সুযোগ আছে, আমরা ওইটা করার চেষ্টা করব। এই যে একটা টার্গেট, একটা উদ্যোগ নিয়েছেন যে এই কারণে আমি যাচ্ছি, তো আমার যাওয়ার জন্য কি, এই জায়গাটায় গেলে, এর আন্ডারে থাকলে এটা বেস্ট প্লেস, এবং একে কনভিন্স করে আমি ওটা যেতে পারবো। তাহলে আমার প্রথম মাইন্ডসেট করতে হবে যে আগে আমার সৌদিতে ঢুকতে হবে এই জায়গাটায়। সেটা অলমোস্ট আপনারা ক্লিয়ার করছেন, রাইট? এখন আসেন, যেহেতু আমাদের মাইন্ডসেট হয়ে গেছে আমরা এখানে যাচ্ছি, এইবার যে বিষয়গুলো আমাদের অবশ্যই ফোকাসে রাখতে হবে। কারণ এখানে আরেকটু আমি আলোচনা করিনি অভিবাসী সম্পর্কে, যেমন বলতেছি, যেমন মাইগ্রেন্ট কর্মী আর ইমিগ্রেন্ট। একটা হলো দেশ ত্যাগ করা, পলানো, এইসবগুলো ইমিগ্রেন্ট, ই দিয়ে শুরু, আর আই দিয়ে শুরু যেটা ইমিগ্রেন্ট। হ্যাঁ, এটা হলো অভিবাসন বা অভিবাসী, অভিবাসন প্রত্যাশী। তারা এক দেশ থেকে আরেক দেশে কাজের উদ্দেশ্যে বা বৈধভাবে যে বসবাস শুরু করে, বা সাময়িকের জন্য বা স্থায়ী থাকে। এখন আকর্ষণীয় কারণ কি, কি কারণে এদের আকর্ষণ করে অভিবাসনের জন্য? উন্নত জীবনযাপন, যেটার জন্য আপনারা বলতেছেন, এর জন্য ভাই বলতেছে এদেশ ভালো লাগে না, ওইদার ভালো টিকতেছে না, এজন্য চলে যাবো আবার বিদেশ। 27 বছর থেকে এসে জীবন যৌবন সব বিদেশে গেছে। কারণ কি, উনি এসে কিন্তু উনি প্রতিটা টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাইছে, এদেশে এসে উনি গার্মেন্টস ফ্যাক্টরি দিয়েছে, তারপরে ওয়েদারের সাথে দীর্ঘদিন ওখানে থাকার কারণে উনি এখানে শুট করতে পারতেছে না। হয়তো বা আরো 5 বছর থাকলে বা 3 বছর থাকলে শুট করতো, কিন্তু না, উনি আবার যেতে চাচ্ছে। উনি চাচ্ছে যে আরো একটু আমি ইনকাম করি। উদ্দেশ্য কিন্তু দুইটা, একটা হলো ভালো লাগতেছে না, শুট করতেছে না, তা একটু যাই। এবার কি করবে, এখানের সাথে হয়তো বা 2 মাস 6 মাস পর পর যাতায়াত করলে একটু ইয়ে থাকবে, ব্যালেন্স থাকবে। এটা উনি যাচ্ছে আবার কি আরো কিছু কামাই নিতে, একটু ভালো ব্যবসাটা আরো ভালো করে করার জন্য। তার মানে কি, যে আলোচনাটা আমি করেছিলাম এবং আগামী দিনে করব আবার ব্রিফ, মানে বড় আকারে, যে আমরা বিদেশ থেকে কি কি আর আসার সময় কি কি আনবো, এই দেশে এসে কি কি করব। বলছিলাম না যে এসে ব্যবসায় ইনভেস্ট করে দিতে হবে, আগে একটা চাকরি নিতে হবে ওই রিলেটেড, যে ধরনের ব্যবসা করব। ঠিক ওই ভুলটা কিন্তু উনি করে ফেলছে, আগে না বুঝেই ইনভেস্ট করে ফেলছে। সেটা করা উচিত হয়নি। যাই হোক, সেটা আমরা আসবো। এখন দেখেন, আকর্ষণীয় কারণ কি, তাহলে আমাদের উন্নত জীবনযাপন, একটা ভালো জীবনযাপনের জন্য, একটা ভালো কর্মসংস্থান। সেটা কি হতে পারে, যে এখানে আমি যোগ্যতা অনুপাতে যে স্যালারি পাচ্ছি, তার থেকে বেশি স্যালারি আমি এর থেকে কম পরিশ্রমে পাবো। আবার একটা কি, এখানে আমি কাজ পাচ্ছি না, বা আমি এখানে ভালো বেতনের কাজ পাই না, ওখানে যাই একটু একটু কাজ করলে, বা রোড ক্লিন করলাম, বা রেস্টুরেন্টে গেলাম,
বা আদারওয়াইজ এই কাজ করলাম একটু বেতনটা ভালো, তাহলে ভালো কর্মসংস্থান। আবার কেউ কেউ যাচ্ছে উন্নত শিক্ষা, ডক্টরেট করতে যাচ্ছে, কেউ ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে, হ্যাঁ? আবার কেউ কি করতেছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কারণে যাচ্ছে, আর্থিক সুযোগ সুবিধার কারণে, বিভিন্ন কারণে এরকম অভিবাসন হয়ে থাকে। আর যিনি এই যাচ্ছে ইনি হলো অভিবাসী। এই যে আপনারা যাচ্ছেন আপনারাই হবেন অভিবাসী। এখন দেখেন এর আবার কিছু প্রতিকূল কারণ আছে, যেমন মায়ানমার থেকে রোহিঙ্গারা দেশে আসছে না। আমি কিন্তু অনেক সময় কথায় কথায় নিজেরাও মানে বিভিন্ন প্রেক্ষাপটে রোহিঙ্গা বলি, আপনারা কোনো মাইন্ড করবেন না, মানে এটা জাস্ট মজা চলে বলি। যাই হোক, যে আপনার ওই দেশ থেকে তারা আসছে কি যুদ্ধ বিগ্রহের কারণে, অনেক সময় বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বা আদারওয়াইজ আপনার কি হয় ওই প্রাকৃতিক বিভিন্ন যে ঘূর্ণিঝড়, টর্নেডো, বা আপনার হলো যেমন নেপালে হলো যেমন ভূমিকম্প, সব লন্ডমন্ড থাকার জায়গা নেই, দ্রুত ইন্ডিয়া এসে কিছুদিন থেকে গেল, রাইট? এরকম বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ধরনের হতে পারে। আর অর্থনৈতিক কারণে হতে পারে, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, খাবার দাবার নাই, অভাব অনটনে ভরা। ওই যে আফ্রিকান কিছু কান্ট্রিতে দেখা যায় না, খাইতে পারতেছে না, পেট পিট শুকাই গেছে, বিভিন্ন কারণে হতে পারে। এখন অভিবাসনের মূল উদ্দেশ্যটা কি আমাদের বুঝতে হবে। অভিবাসনের মূল উদ্দেশ্য কি? যে উন্নত জীবনযাপন আর একটা ভবিষ্যৎ নিশ্চয়তা নিশ্চিত করা। অভিবাসনের তাহলে মূল উদ্দেশ্য কি? উন্নত জীবনযাপন এবং ভবিষ্যৎ, যে আমাদের হলো ভবিষ্যতে যে মানে নিশ্চয়তা, ভবিষ্যতের নিশ্চয়তা খুঁজে পাওয়া বা নিশ্চিত করা। আর উন্নত জীবনযাপন হলো নিশ্চিত করা, পাশাপাশি যে ভবিষ্যতের যে নিরাপত্তা, সেফটি, সিকিউরিটি, এটা নিশ্চিত করা। যেমন কি আপনি যাচ্ছেন যে আরো কিছু কামাই নিয়ে এসে এই দেশে থেকে যাবো, মানে কি ভবিষ্যতে চিন্তা করে যে আমি যা করেছি স্টেবল একটা পর্যায়ে চলতেছে, আরো কিছু হলে ভালো হয়, তো আমার যোগ্যতা দক্ষতা অনুপাতে আমি গেলে অল্প দিনে খুব ভালো বেতন নিয়ে আরো কিছুদিন আমি খেটে আসবো। একটা আপনাদের একটা কি জীবনযাত্রা মান উন্নয়নের ভবিষ্যতে একটা টার্গেট আছে না, এই টার্গেটটা পূরণ করা। এখন আমার টপিকস হচ্ছে আমরা অভিবাসী হলাম, এখন অভিবাসী হওয়ার পরে আমার যে নির্দিষ্ট টার্গেট, এই টার্গেট থেকে আমি কোনোভাবে পিছুটি হব না। হ্যাঁ, হতে পারে অল্টারনেটিভ আর একটা টার্গেট আছে, একটা টার্গেটে কিন্তু পড়ে থাকলে হবে না। যে যেমন সে আপনাদের একটা বুরকার কারখানা বা ফ্যাক্টরি দেওয়ার ইচ্ছা আছে, তো ছোট পরিসরে বুরকার একটা টেইলার্সের দোকান দেওয়ার ইচ্ছা আছে, সাপোজ সামর্থ্য অনুভব, অ্যাটলিস্ট বোরকার না পারেন বা এই রিলেটেড একটা দোকানে আপনি দরকার হলে চাকরি নিয়ে ওই দোকানটার একটা পার্সেন্টেজ অনুযায়ী চালাইলেন, যে আমরা নিজেরাই একটা ফ্যাক্টরি দিব, কিন্তু ওই দেশের আইন, ওই দেশের যে সিস্টেম, এটা থেকে এটার তো ভাইলেন্স আপনি করতে পারবেন না। পারবেন? তাহলে কি করতে হবে? হয় ওই দেশের কোনো স্থানীয় মালিক নিতে হবে, তাকে পার্সেন্টেজ দিয়ে করতে হবে, অথবা ওই দেশে কোনো একটা দোকান আছে ভালো চলতেছে না, ওইটার দায়িত্ব নিয়ে ওখানে শুরু করতে হবে, রাইট? কিন্তু যদি না রে সম্ভব হচ্ছে না, এত রুল বাদ দে, যা করতেছি কর, না ছেড়ে আটটা যায়, চলে যায় দেশে, তাহলে কি আমি ফেল, রাইট? আমি কিন্তু ফেল। এই ভুলটা করা। আরেকটা বিষয় সব থেকে মাথায় যেটা রাখতে হবে, ওই দেশে যাওয়ার পরে ওই দেশে যে রুলস আইন রয়েছে, যে ল রয়েছে, এর প্রতি রেসপেক্ট জানাতে হবে। ওই দেশে আইনের চোখে দিটা অপরাধ, ওই কাজগুলো টোটালি করা যাবে না, নিজের গায়ে কলঙ্ক লাগানো যাবে না। যদি আপনি কলঙ্কিত হন তাহলে কিন্তু ভালো কিছু করতে পারবেন না, বা কেউ সুযোগ দিবে না। সুযোগ সবসময় আসবে না। কখন আসবে? দেখেন, আমি যে কথাটা আগের দিন বলেছিলাম, যখন যে কাজ করতে হবে খুব অ্যাক্টিভলি করতে হবে, মনোযোগ সহকারে। তাকে যে আমি স্মার্ট, স্মার্ট শব্দটা শুনছেন? স্মার্ট মানে কি আলোচনা করছিলাম? স্মার্ট মানে দক্ষতা, দক্ষ। যে যে কাজে যত বেশি দক্ষ সে তত বেশি স্মার্ট। আমরা স্মার্ট বলতে আরে ছেলেটা তো হ্যান্ডসাম, স্মার্ট মানে একটু মানে কোট টাইপ পরেছে অথবা জিন্স পরেছে অর্ধেক ছিলা, এই বুম ভাং, মানে চুল টুল এদিক ওদিক, কানের দুল। মেয়েরা মনে করেন যে হ্যাডি আছে টপস পরে বা হাফ প্যান্ট পরে বা জিন্স পরে, ওড়না আছে তো নাই, এরকম, এগুলো স্মার্ট না, এগুলো তার ফ্যাশন,
এগুলো তার টোটালি ফ্যাশন, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমরা এই ব্যাপারে কোনো কথা বলবো না, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু স্মার্ট বলতে বোঝায় যে যে কাজটা করে কত দক্ষতার সাথে, নিপুণতার নিখুঁতের সাথে করে। যেমন আপনি, আমি যতদিন আলোচনা করছিলাম যে প্লেটগুলা রেখে যে ধোয়া নেই, পরিষ্কার করবা নেই, না করে কি করতে হবে, পরিষ্কারটা করে এসে বসা। এই যে অ্যাক্টিভনেস, আপনার অ্যাক্টিভিটি, এই যে অ্যাক্টিভিটিগুলো পজিটিভ অ্যাক্টিভিটি থাকতে হবে। যখনই আপনার দেখেন না এ তো খুব কাজের ছেলে, কারণ আপনার প্রতি যখনই দেখবেন যে মালিক সদয় হয়েছে, বা আপনি যাকে কনভিন্স করবেন তাকে আপনার কিন্তু কাজ দেখাইতে হবে, আপনার অ্যাক্টিভিটিস দেখাইতে হবে, আপনার সোশ্যাল ওয়ার্ক দেখাইতে হবে, আপনার কি ব্যবহার, এগুলো কিন্তু দেখাইতে হবে। সে আপনার প্রেমে পড়বে, এক কথায় আপনার প্রেমে পড়বে, আপনার সাথে গল্প করবে, আপনার নিয়ে ভাববে, আপনার নিয়ে চিন্তা করবে, দেন ভালো মন্দ জিজ্ঞেস করবে, আপনাকে মিস করবে। তখন তাকে আস্তে আস্তে করে বলতে হবে, আমি এদেশে আসছিলাম, আমার খুব একটা স্বপ্ন ছিল, যদি ভবিষ্যতে কখনো আমার খুব ইচ্ছা এই দেশে আমার এরকম একটা কিছু করার, যদি এরকম কোনো মালিক একটা পাইতাম যে সে এরকম একটা প্রতিষ্ঠান দেবে বা আমাকে একটু দেয়াই দেবে, আমি আজীবন তার জন্য কৃতজ্ঞ থাকতাম। পজিটিভলি, যে আপনি তার জন্য এত ভালো ব্যবহার দিয়ে বললেন, সে তখন তার কিন্তু মাথায় লাগবে, সরি, তার কিন্তু মাথায় লাগবে যে না ছেলেটা অ্যাক্টিভ ছেলে, একটা টার্গেট আছে, না এর দিয়ে তাহলে আমার কিছু ইনকামের ব্যবস্থা আছে আছে কিনা, আমার কিছু ইনকামের ব্যবস্থা আছে। সে কিন্তু তার সত্য দেখবে, আপনি সবকিছু করবেন আপনার টার্গেট পূরণ করার জন্য। স্বার্থ কিন্তু আপনারটাই মেন। এই পরিশ্রম করতেছেন কারণ কি, এতে কিন্তু আপনার লস হবে না, আপনার শরীরের যে কর্মক্ষমতা আরো বাড়লো, ধরে রাখলেন। আর যদি হঠাৎ আপনি লেজি হয়ে যান, ঘুমায় যান, আপনি এখন 18 ঘন্টা শ্রম দিতে পারেন কিন্তু আপনার কষ্ট হয় না, হঠাৎ এটা 12 ঘন্টায় নামাই যান, পরে আবার 18 ঘন্টায় যেতে চান, পারবেন না, শরীরে তখন আর লাগবে না, কারণ একটা এজ পার করে আইছেন, রাইট? ফলে অ্যাক্টিভিটিসটা ধরে রাখবেন। পাশাপাশি কি করবেন, ওভার টাইম যদি কোনো করার অপশন থাকে, আপনারা কোনো একটা যদি দেখেন টেইলর্সের দোকান বা এই ধরনের ছোটখাটো কোনো ফ্যাক্টরি থাকে, ওখানে পার্ট টাইম কাজ নেই, যেহেতু টার্গেট আপনার ওইটা। দুই দিক দিয়ে তাহলে এই যে অল্টারনেটিভ ওয়ে, এখানে কিন্তু ওভার টাইম যদি করেন এই রিলেটেড কাজে আপনি বেশি দক্ষতা পাবেন বা ইনকাম করলেন, কিন্তু আপনার টার্গেট তো আরো সুদূর প্রসারী, রাইট? তাহলে আপনার সাথে সাথে কি কাজ করতে হবে, ওখানে কাজ করতে করতে যদি ওই রুলসের আন্ডারে থেকে অল্টারনেটিভ বা ওভার টাইম কোনো কাজ যদি 2 ঘন্টাও করা যায় ঘন্টাকে নিয়ে, তাহলে 2 ঘন্টা আপনার এখানে এসে কাজ করে দেবো, আমার পিস প্রতি হিসাব দেবেন। যখন ওখানে অ্যাক্টিভিটিস ভালো দেখাবেন, তখন আস্তে আস্তে সে আপনাকে অফার করবে, আমাদের কিছু চলে আসেন, এই কাজ করেন, যেই সে অফার দিল ওখানে কিন্তু আপনি ধপ করে তার পিছনে দৌড়াবেন না, না ভাই আমি ওখান থেকে খুব ভালো স্যালারি পাই, আপনারা কিন্তু যেহেতু আমাকে ডাকতেছেন, ওকে ফাইন আমি আসবো, কেমনি কি, কারণ কি সে কিন্তু আপনাকে মিস করতেছে, এনিহাও সে আপনাকে এখন চাচ্ছে, আপনি এই সুযোগটা কিন্তু একেবারে মানে হেলাই দিয়ে দেবেন না। কি করবেন, এখানেই আপনার টার্গেট পূরণ করার একটা সুযোগ, যে ভাই আচ্ছা ঠিক আছে আপনি চাচ্ছেন আমার এই ইউনিট নিয়ে আমি চলে আসবো, আপনার ব্যবসাটা বড় করেন, আমি যা ইনকাম করবো 50-50, আপনার সেট আপ এই, আমি কায়িক শ্রম দিয়ে সবকিছু দিয়ে চালাবো, আমরা সবাই মিলে যা ইনকাম হবে অর্ধেক আপনার অর্ধেক আমার, অথবা পার্সেন্ট অনুযায়ী যেভাবে যা আসে। তাহলে কি হলো, টার্গেটে প্রায় পৌঁছাই গেলেন, মোটামুটি মার্কেট ধরলেন, কারণ ওই রিলেটেড মার্কেটে তো আপনার ধরতে হবে, মার্কেটে পরিচিত হতে হবে। এমনি আপনি কাজ করেন না, আপনার কাজের কোয়ালিটি কেউ জানে না, এমনি যদি আপনি প্রোডাক্ট নিয়ে ঘুরে বেড়ান, কেউ অর্ডার নিবে? আপনার প্রোডাকশন তো না। এইবার দেখেন এখানে যে কাজটা করতে হবে, কারো কি ব্যস্ততা আছে? তাহলে আমি পয়েন্টে আসি। এখন আপনি কি করলেন, প্রোডাকশনে গেলেন, আপনার প্রোডাকশন খুব ভালো, যারা কেনে এরা আপনাকে বাবা সাবাস খুব ভালো প্রোডাক্ট, খুশি হলো, আস্তে আস্তে কি ওকে হাত করা, ওই যে কাস্টমার সাথে সুসম্পর্ক তৈরি করা, হাত